গুড মর্নিং ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের ইউনিট 4 প্লান্ট ফিজিওলজির উদ্ভিদ এবং খনিজ পুষ্টি এই চ্যাপ্টারটি আমি শুরু করব। এই খনিজ পুষ্টি কাকে বলে? না, উদ্ভিদের পুষ্টিতে অনেকগুলি প্রয়োজনীয় অজৈব মৌলের প্রয়োজন হয়। তার মধ্যে পড়ে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন। এগুলো ছাড়াও বেশ কিছু মৌল যা উদ্ভিদ এই জল শোষণের সময় মাটি থেকে সংগ্রহ করে। এইসব বেশিরভাগ মৌলগুলোই খনিজ হওয়ায় এদের আমরা খনিজ পুষ্টিগত মৌল বলি। আর এইভাবে পুষ্টি সম্পন্নকে বলা হয় খনিজ পুষ্টি। এই খনিজ পুষ্টি 3 ভাগে ভাগ করা হয়েছে। কিছু আছে অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল, আবার কিছু নন এসেনশিয়াল বা অনাবশ্যক, অর্থাৎ যার প্রয়োজনীয়তা কম। আর কিছু আছে বিষাক্ত বা টক্সিক মিনারেল, যাদের দরকার নেই, যেগুলো উদ্ভিদ দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে বা মৃত্যুর জন্য দায়ী। তাদের আমরা টক্সিক ম্যাটেরিয়াল বলি। প্রথমে আসি এসেনশিয়াল মিনারেলস, যেগুলো অত্যাবশ্যকীয় খনিজ পদার্থ। এদের মধ্যে পড়ে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি, যেগুলো উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এগুলোর অভাবে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়, প্রজনন ক্রিয়া ব্যাহত হয়, ফল ফুল সৃষ্টি হয় না, বা পাতার পচন ঘটে, পাতা মুড়ে যায় বা অকাল মোচন লক্ষ্য করা যায়। এই ঘটনাগুলি ঘটে এসেনশিয়াল মিনারেলস বা অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় উপাদানের জন্য। আর আছি অনাবশ্যক খনিজ পদার্থ, যেগুলোর প্রয়োজন বা কার্যকারিতা তেমনভাবে এখনও জানা যায়নি বা নেই, অর্থাৎ প্রয়োজনীয়তা খুব কম। তাদের আমরা বলি নন এসেনশিয়াল মিনারেলস, যেমন অ্যালুমিনিয়াম, ভ্যানাডিয়াম ইত্যাদিগুলো। আর কিছু আছে বিষাক্ত পদার্থ, যেগুলো উদ্ভিদ দেহের শারীরবৃত্তীয় ক্রিয়াকে ব্যাহত করে, এমনকি উদ্ভিদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যেমন জলে মিশে থাকা আর্সেনিক, সীসা, এগুলো উদ্ভিদ দেহে প্রবেশ করলে বিভিন্ন রকমের মারণ রোগের সৃষ্টি হয়। এরপরে আসি উদ্ভিদ দেহের এই পুষ্টিকে, যেটাকে আমরা এসেনশিয়াল মিনারেলস বা অত্যাবশ্যকীয় পুষ্টি বললাম। একে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অতিমাত্রিক বা ম্যাক্রো এলিমেন্টস, আর একটা স্বল্পমাত্রিক বা মাইক্রো এলিমেন্টস। ম্যাক্রো কথাটা মানে কি? বৃহৎ, অর্থাৎ অতি, তার মানে উদ্ভিদ দেহে যে সমস্ত উপাদানগুলো বেশি করে লাগে, বেশি পরিমাণে থাকে, তাদেরই আমরা বলি অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রো এলিমেন্টস। এই মৌলগুলো উদ্ভিদ দেহে 1 থেকে 10 মিলিগ্রাম পার গ্রাম ওজনে থাকে। এগুলোর উদাহরণস্বরূপ বলা যেতে পারে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ক্যালসিয়াম। এগুলো সবই হলো ম্যাক্রো এলিমেন্টস। আবার কিছু আছে মাইক্রো এলিমেন্টস, যেগুলো উদ্ভিদের পুষ্টিতে অল্প পরিমাণে লাগে এবং এদের পরিমাণ 0.1 থেকে 0.2 মিলিগ্রাম পার গ্রাম শুষ্ক ওজনের। এগুলোকে আমরা বলি স্বল্প মাত্রিক পরিপোষক বা মাইক্রো এলিমেন্টস। এদের মধ্যে লোহা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন, কপার, মলিবডিনাম, নিকেল ইত্যাদিগুলো এর মধ্যে পড়ে। এগুলোকে আমরা আবার ট্রেস এলিমেন্টও বলি। এই স্বল্প পরিমাণে লাগে বলে তাদের আমরা খুব কম পরিমাণে খুঁজে পাই, তাই এদের ট্রেসার এলিমেন্ট বা ট্রেস এলিমেন্টস বলা হয়। উদ্ভিদ দেহে এই অত্যাবশ্যক পরিপোষকের কাজগুলি আমরা এরপরে দেখব। প্রথমে আসি প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের গঠনে এই এসেনশিয়াল মিনারেলসের কাজ, যেগুলো উদ্ভিদ দেহের প্রোটোপ্লাজম কোষ প্রাচীর গঠনে সহায়তা করে। এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মধ্যচ্ছদা গঠন করে,
ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণু গঠনের জন্য অতি প্রয়োজনীয়, যা আমরা সালোকসংশ্লেষ চ্যাপ্টার ক্লোরোফিল অণুর গঠন স্ট্রাকচারে পড়েছি। তারপরে নাইট্রোজেন, যেগুলো অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, বিভিন্ন ধরনের হরমোন, অক্সিন, সাইটোকাইনিন ইত্যাদির জন্য গুরুত্বপূর্ণ মৌল আর শক্তি উৎপন্ন করে। এই যে ম্যাগনেসিয়াম আয়নটা ক্লোরোফিল অণুর মধ্যে থাকছে এবং পাতার মেসোফিল কলায় অবস্থান করে, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে সবুজ উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্য চালানোর জন্য যে এটিপি বা শক্তির প্রয়োজন হয়, তা এই ম্যাগনেসিয়াম মৌলটি এবং সহকারী মৌলের ইলেকট্রন বাহকের মধ্য দিয়ে শক্তি উৎপন্ন করে। আবার কিছু কোষের অম্লতা নিয়ন্ত্রণ বা বাফার ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ফসফেট কার্বনের যৌগগুলো বাফার রূপে কাজ করে। এগুলো প্রোটোপ্লাজমের এই অম্লত্ব বা ক্ষারত্বের পরিবর্তনে বাফার নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে। আবার কিছু অভিস্রবণ বিভব এর কাজেও ব্যবহৃত হয় এই এসেন্সিয়াল এলিমেন্টসগুলো, যেগুলো অভিস্রবণ চাপ যখন বেড়ে যায় তার ফলে রসস্ফীতি চাপ বাড়ে এবং পত্ররন্ধ্রগুলো উন্মোচিত হয়। এখানে আমরা ম্যালেট থিওরিতে একটা আয়নের কথা পড়েছিলাম আগের চ্যাপ্টারে, যেটি হলো K+ আয়ন অর্থাৎ পটাশিয়াম আয়ন। এই আয়নের সাহায্যে বিজ্ঞানী লেভেট দেখিয়েছিলেন তার ম্যালেট তত্ত্ব, পত্ররন্ধ্র উন্মোচিত হচ্ছে। এক্ষেত্রেও এই এসেন্সিয়াল এলিমেন্টসগুলো অত্যন্ত প্রয়োজনীয়। আবার ফ্লোয়েমের লোডিং আনলোডিংয়ের ক্ষেত্রেও বেশ কিছু এসেন্সিয়াল এলিমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন বোরন, পটাশিয়াম। এইগুলো ফ্লোয়েমের মাধ্যমে এই খাদ্য পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এরপরে আমরা এই অতিমাত্রিক ও স্বল্পমাত্রিক মৌলগুলো এক এক করে তাদের কাজ আমরা পড়ব, যেগুলি তোমাদের পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেন হিসেবে এখান থেকে আসে। একটি অতিমাত্রিক মৌলের নাম বলে দেবে এবং তার কাজ বা তার অভাবজনিত লক্ষণ কি কি ঘটে। এখানে তোমাদের 2 বা 3 নম্বর থাকে, একদম অবশ্যই এখান থেকে প্রশ্ন আসেই। এই অতিমাত্রিক মৌল যেগুলো আমরা বললাম উদ্ভিদদেহে বেশি পরিমাণে প্রয়োজন, যেগুলো বেশি পরিমাণে থাকে 1 থেকে 10 মিলিগ্রাম পার গ্রাম শুষ্ক ওজনের, তাদেরই আমরা অতিমাত্রিক মৌল বলি। এই অতিমাত্রিক মৌলগুলো নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এইগুলি তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত। প্রথমে আসি নাইট্রোজেন। এই নাইট্রোজেন উদ্ভিদদেহের যে কোষের যে প্রোটোপ্লাজম সেটা গঠনের জন্য নাইট্রোজেন অত্যন্ত প্রয়োজনীয়। আবার এই নাইট্রোজেন বিভিন্ন ধরনের প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড এগুলোর অত্যাবশ্যক মৌল। বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে অক্সিন, সাইটোকাইনিন, এই নাইট্রোজেনের গুরুত্ব অপরিসীম। আবার মৌল বিপাক, বৃদ্ধি, প্রজনন ইত্যাদি কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নাইট্রোজেন। এই নাইট্রোজেনের অভাবেই পাতার বর্ণ হলুদ হয়ে যায়। এই রোগকে আমরা বলি ক্লোরোসিস। উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। তারপরে ফল বীজের আকার ছোট হয়, পুষ্প প্রস্ফুটত্ব হতে দেরি হয় অর্থাৎ সময় লাগে। আর বীজের অঙ্কুরোদ্গম এই হরমোন এর অভাবের জন্য, নাইট্রোজেনের অভাবের জন্য বীজ সুপ্তাবস্থায় রয়ে যায়, অর্থাৎ অঙ্কুরোদ্গমে দেরি হয়, বিলম্বিত অঙ্কুরোদ্গম দেখা দেয়। আর আসবো ফসফরাস, যেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিমাত্রিক মৌল, যা উদ্ভিদ দেহের এই নিউক্লিওটাইড গঠনে সাহায্য করে। আমরা জানি নিউক্লিওটাইড কি। নিউক্লিওটাইড হলো রাইবোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং তার সঙ্গে যদি ফসফরাস গ্রুপ যুক্ত হয় বা এই মৌলটি উপস্থিত থাকে তবেই সেটিকে আমরা বলি নিউক্লিওটাইড। আর যদি কোনো কারণে এই ফসফরাস উপস্থিত না থাকে তাকে আমরা বলি নিউক্লিওসাইড। অর্থাৎ নিউক্লিওসাইড শুধুমাত্র রাইবোজ শর্করা বা পেন্টোজ শর্করা তার সঙ্গে নাইট্রোজেন বেস এই নিয়ে গঠিত, যেগুলি ডিএনএ আরএনএ অণুর রাসায়নিক একক হিসেবে কাজ করে। এই নিউক্লিওটাইড এগুলো এই ফসফরাস ঘটিত মৌলগুলো ফসফোলিপিড গঠন করে, ভাজক কলার দ্রুত বৃদ্ধি ঘটায়, আর এগুলো গ্লাইকোলাইসিসে
এবং ফ্রুক্টোজের ফসফোরাইলেশন কাজে এই ফসফরাস মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের অভাবে পাতা পত্ররন্ধ্র পত্রবৃন্ত এগুলো পচে যায়, এক ধরনের দাগ, ছোপ ছোপ দাগ পড়ে, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, অকালেই পাতাগুলো পত্র মোচন ঘটে। ফলের পরিপক্কতা অনেক দেরিতে আসে, ফল পাকতে অনেক সময় লাগে এই ফসফরাস জাতীয় মৌলের অভাবে। এরপরে আসি সালফার, যেটি সিস্টিন ও মিথিওনিন নামক দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই সালফারের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং আমাদের এই উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের প্রোটিন যে অণুগুলো আছে তাদের মধ্যে বন্ধনী সৃষ্টি করে এই সালফার, যেটাকে আমরা বলি ডাইসালফাইড বন্ধনী। তারপরে এই পেঁয়াজ, রসুন যদি আমরা কাটি তাহলে দেখতে পাবো একটা ঝাঁঝালো উদ্বায়ী গন্ধ আছে, এই গন্ধটি একমাত্র সালফারের জন্য হয়। আর পেঁয়াজে তোমরা জানো ক্লোরোপিক্রিন নামক একটা গ্যাসের উপস্থিতির জন্য আমাদের চোখ জ্বালা করে, যে যৌগটিতে এই সালফারের উপস্থিতি আমরা লক্ষ্য করি। এর অভাবে পাতায় ক্লোরোসিস রোগ দেখা দেয়, অর্থাৎ কচি পাতা তার বর্ণ হারায়, হলুদ হয়ে যায় এবং পাতাগুলো অকাল মোচন ঘটে। পাতার অগ্রভাগ কিনারার দিকটা গুটিয়ে যায়, অর্থাৎ রোলিং লিপ গঠনের জন্য দায়ী এই সালফারের অভাব। পার্শ্বমুকুলের অকাল বৃদ্ধি ঘটে, এই ধরনের উদ্ভিদের ফল ফুল সৃষ্টিতে বিলম্ব হয় এই সালফার জাতীয় মৌলের অভাবে। আর আসি ক্যালসিয়াম, যা উদ্ভিদ দেহের কোষের মধ্যচ্ছদা গঠন করে। এই ক্যালসিয়াম কোষ পর্দা গঠন এবং লবণ শোষণে সহায়তা করে। এই ক্যালসিয়ামের জন্যই ক্রোমোজোমের স্থায়িত্ব লাভ হয়। এই ক্যালসিয়াম কোষ বিভাজনে বেমতন্তু গঠনের জন্য দায়ী। এই ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের উইদার টিপ রোগ হয়, অর্থাৎ পাতার কিনারাগুলো অসমান হয়, অগ্রভাগে বেঁকে যায়, একে আমরা উইদার টিপ বলি। আর মূলের বৃদ্ধি কমে যায়। আলু গাছের ক্ষেত্রে এক ধরনের এই রোগ হয় ক্যালসিয়ামের অভাবে। এই আলুর ফলন খুব ছোট প্রকৃতির হয়, গঠনগুলো বিকৃত হয়। এই ক্যালসিয়ামযুক্ত সার কৃষি জমিতে প্রয়োগ করে এই আলুর ফলন বৃদ্ধি করা যায়। এই ক্যালসিয়ামটি তোমাদের অতিমাত্রিক মৌলের গুরুত্ব এবং অভাবজনিত লক্ষণ প্রায়শই পরীক্ষায় আসে। এরপরে আসি ম্যাগনেসিয়াম, এই ক্লোরোফিল অণুর যেটা কেন্দ্রীয় ধাতু বা কোর পার্টিকেল, সেটি হলো আমাদের ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, ফসফেট বিপাক নিয়ন্ত্রণ করে। এর অভাবে উদ্ভিদের পাতায় ক্লোরোসিস রোগ দেখা যায়। আর এর অভাবে সালোক সংশ্লেষের হার কমে যায়, পাতা শুকিয়ে ঝরে যায়, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়, ফল ফুল বিলম্বিত হয়, পাতার অকাল মোচন ঘটে। আর আসি পটাশিয়াম, এটি একটা অতিমাত্রিক বা ম্যাক্রো এলিমেন্টস, যার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে উদ্ভিদের বৃদ্ধিতে। এটি কোষের অভিস্রবণ চাপকে রক্ষা করে। এই পটাশিয়াম আয়নের বা K+ আয়নের প্রভাবেই পত্ররন্ধ্র উন্মোচিত হয় এবং বাষ্পমোচন কার্য সম্পন্ন করে। এই পটাশিয়াম কোষ পর্দা গঠনে এবং উদ্ভিদের অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা গঠন করে। এর অভাবে পাতার কিনারাগুলো হলুদ হয়ে যায়, পাতার অকাল মোচন ঘটে, ক্লোরোসিস রোগ দেখা দেয়, পাতার অগ্রভাগ কিনারায় পচন ঘটে, পর্ব মধ্যের দূরত্ব কমে যায়, অর্থাৎ বৃদ্ধি প্রতিহত হয়। এই পটাশিয়ামের অভাবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এরপরে আসি স্বল্পমাত্রিক মৌল, অর্থাৎ যে মৌলগুলো উদ্ভিদ দেহে খুব কম পরিমাণে থাকে এবং যাদের প্রয়োজনীয়তাও কম, 0.1 থেকে 0.2 মিলিগ্রাম পার গ্রাম শুষ্ক ওজনে, তাদের আমরা বলি স্বল্পমাত্রিক মৌল বা মাইক্রো এলিমেন্টস। লোহা, ম্যাঙ্গানিজ, মলিবডিনাম, বোরন,
তামা, দস্তা ইত্যাদি হলো স্বল্পমাত্রিক মৌল। এগুলোর এক এক করে বর্ণনা দেব আমরা। প্রথমে আসি লৌহ বা আয়রন, যেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইক্রো এলিমেন্টস। ফেরিডক্সিন, সাইটোক্রোম, এই যে ইলেকট্রন বাহকগুলো আছে যা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কাজ করে, সেগুলোর মুখ্য উপাদানই হচ্ছে লৌহ। আর এই লৌহ ক্লোরোফিল গঠনেও ভূমিকা পালন করে। এইগুলো ফ্ল্যাভোপ্রোটিন যৌগে এই লোহার উপস্থিতি লক্ষ্য করা যায়। নাইট্রোজেন সংবন্ধনকারী মূলের অর্বুদে যে অক্সিজেন বাহক আছে যা লেগ হিমোগ্লোবিন গঠন করে, সেই মৌলটির ধাতু উপাদান কিন্তু লৌহ। এই লোহার অভাবে ক্লোরোসিস রোগ লক্ষ্য করা যায়। ক্লোরোপ্লাস্ট গঠন বাধাপ্রাপ্ত হয়, নাইট্রোজেন সংবন্ধন বাধাপ্রাপ্ত হয়। এরপরে আসি ম্যাঙ্গানিজ, যেটি ক্লোরোফিল সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সিফোর উদ্ভিদের এনএডি ম্যালিক উৎসেচক যেটা আছে, সে উৎসেচক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা জানতে পারি। আর আরেকটা মজার দিক আছে যে এই ম্যাঙ্গানিজ এর যদি আধিক্য দেখা দেয় উদ্ভিদ দেহে, অর্থাৎ বেশি পরিমাণে উদ্ভিদ দেহে থাকে, তাহলে আবার লৌহের পরিমাণটাকে কমিয়ে দেয়। এইভাবে এরা পরস্পর লোহা এবং ম্যাঙ্গানিজের ব্যালেন্স তৈরি করে চলে। এই ম্যাঙ্গানিজের অভাবে ক্লোরোফিল নষ্ট হয়, পাতা হলুদ হয়, ক্লোরোসিস রোগ দেখা দেয়, পাতা ধূসর দাগ পড়ে, যাকে আমরা গ্রে স্পট বলি। এরপরে আসি মলিবডিনাম। এই যৌগটা ডাইনাইট্রোজেনেজ উৎসেচকের একটা গুরুত্বপূর্ণ মৌল, যা নাইট্রোজেন সংবন্ধনে সহযোগিতা ঘটায় এই উৎসেচকের সাহায্যে। এটি নাইট্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মলিবডিনামের অভাবে ক্লোরোসিস রোগ দেখা দেয়। ফুলকপিতে এক ধরনের রোগ হয় যাকে আমরা বলি হুইপ টেইল। আবার বিটে হার্ট রট রোগ হয়। এই হার্ট রট অর্থাৎ উদ্ভিদ অঙ্গের ভেতরের কোষে পচন শুরু হয়। এরপরে আসি বোরন, যেটি শর্করা পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কোষপ্রাচীরের মুখ্য উপাদান যে লিগনিন, সেটা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর পরাগ রেণুর বৃদ্ধিতে সাহায্য করে। এই বোরনের অভাবে টপ সিকনেস বা অগ্রব্যাধি রোগ হয়। আর বিটে হার্ট রট রোগটিও এক্ষেত্রেও দেখা যায়। শিম্বগোত্রীয় উদ্ভিদের এই অর্বুদ যদি গঠিত না হয়, নাইট্রোজেন সংবন্ধনে ব্যাহত হয়, সেক্ষেত্রেও এই বোরন মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আসি তামা, যেটি জেড স্কিমে আমরা যে বাহকগুলো দেখেছিলাম, ইলেকট্রন বাহক, সাইটোক্রোম এ, প্লাস্টোসায়ানিন, এগুলোর মুখ্য উপাদানই হলো কপার বা তামা, যা উদ্ভিদ দেহে কার্বোহাইড্রেট বা শর্করা এবং নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখে। শিম্বজাতীয় উদ্ভিদের মূলের অর্বুদ গঠনেও সাহায্য করে এই তামা। এই তামার অভাবে ডাইব্যাক রোগ হয়, অর্থাৎ কাণ্ড শীর্ষ শুকিয়ে যায়। আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণের হারও কমে যায়। বৃক্ষের বাকল থেকে গঁদ জাতীয় পদার্থ নিঃসৃত হয়, যাকে আমরা বলি এক্সানথিমা ইত্যাদি এই তামার অভাবে ঘটে। এরপরে আসি দস্তা। এটি একটি স্বল্প মাত্রিক মৌল। এরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সালোক সংশ্লেষে, বিভিন্ন হরমোন তৈরিতে, ক্লোরোফিল সংশ্লেষে এটি সাহায্য করে এবং ক্লোরোফিলের বিনাশকে বাধা দেয়, অর্থাৎ ধ্বংস হওয়ার হাত থেকে ক্লোরোফিলকে রক্ষা করে। এই জেডেনের অভাবে ক্লোরোসিস রোগ দেখা যায়। এর অভাবে উদ্ভিদ দেহে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, পর্ব মধ্যগুলোর দূরত্ব কমে যায়, অর্থাৎ উদ্ভিদের উচ্চতা কমে যায়, বৃদ্ধি ব্যাহত হয়। এই হলো তোমাদের অতিমাত্রিক ও স্বল্পমাত্রিক মৌলগুলির কাজ এবং তাদের অভাবজনিত লক্ষণ। এরপরে আসবো তোমাদের ভেরি শর্ট টাইপ কোশ্চেন হিসাবে বেশ কিছু প্রশ্ন আসে এই রোগগুলো থেকে,
ক্লোরোসিস কি? অর্থাৎ ক্লোরোফিলের অভাবে পাতা যখন হলুদ হয়ে যায় তাকে আমরা বলি ক্লোরোসিস। নেক্রোসিস কি? উদ্ভিদ অঙ্গের নির্দিষ্ট কয়েকটা স্থানে কোষের মৃত্যু ঘটলে তাকে আমরা বলি নেক্রোসিস। মোটলিং কি? পাতার মাঝে মাঝে সবুজ ও অসবুজ অংশ গঠিত হয়, এই ছোপ ছোপ দাগ করাকে আমরা বলি মোটলিং। মোচন কি বা অ্যাবসিশন? অপরিণত পাতা, ফুল, ফল খসে পড়াকে আমরা বলি মোচন। তারপরে উইল্ট কি? কাণ্ড বা পাতা যখন শুকিয়ে পড়ে যায় তাকে আমরা বলি উইল্ট। হার্ট রট কি? উদ্ভিদ অঙ্গের ভেতরের কোষে যখন পচন দেখা দেয় তাকে আমরা বলি হার্ট রট, যেটি বিট গাছের ক্ষেত্রে দেখা যায় বোরন মৌলের অভাবে। ডাইব্যাক কি? কাণ্ড শুকিয়ে যাওয়া, ভিতরের কোষ শুকিয়ে যাওয়া, একে আমরা বলি ডাইব্যাক। আর আছে হোয়াইট বার্ড কি? অপরিণত কুঁড়ি, পাতার ক্লোরোফিলের অভাবে ক্লোরোসিস রোগ উপসর্গ দেখা দেওয়াকে বলি হোয়াইট বার্ড। বার্ড মানে কুঁড়ি, হোয়াইট মানে সাদা, অর্থাৎ অপরিণত অবস্থায় কুঁড়িগুলো এভাবে খসে পড়ে যায় এবং বর্ণহীন হয়ে যায়, একেই বলি হোয়াইট বার্ড। আজ এ পর্যন্তই থাক। পরের ক্লাসে আমরা হাইড্রোপনিক্স পদ্ধতি, নাইট্রোজেন বিপাক এবং নাইট্রোজেন সংবন্ধন সম্বন্ধে পড়ব এবং এই চ্যাপ্টারটি এখানেই শেষ করব। এটি একটি ছোট চ্যাপ্টার, এখান থেকে ভালো করে পড়তে পারলে বেশ মার্কস ওঠে।